হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আমরা যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের যে সায়েন্সের অ্যানালিসিস করছিলাম তার আজকে সেট 6 নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সেট 1 থেকে সেট 5 দেখোনি তারা ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তুমি দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। কী বলছে, মেন্ডেলের পরীক্ষায় লম্বা টিটি, মানে লম্বাকে আমরা সাধারণত ক্যাপিটাল টি ক্যাপিটাল বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, ও খাটো যেটাকে আমরা মানে বিশুদ্ধ খাটো যেটাকে বলতে পারো সেটাকে ছোটো হাতের ডবল টি মানে স্মল লেটারে টি দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে। বলছে মটর গাছের সংকরণে F1 প্রজন্মে কি দেখা যাবে। চলো আমরা ক্রসটা করি। বলছে এখানে ক্যাপিটাল টি দুটো আছে আর এদিকে ছোটো হাতের দুটো টি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু হোমো অ্যালিল তার জন্য হোমো অ্যালিল থেকে সাধারণত একটা অ্যালিলই আসবে। আবার এটাও কিন্তু হোমো অ্যালিল। আচ্ছা, হোমো অ্যালিল বলতে কি আর হেটারো অ্যামিল বলতে কি? ধরো হোমো অ্যালিল বলতে কি যখন দুটোই সেম থাকে, ঠিক আছে। যেমন এই যে ক্যাপিটাল টি এটা হোমো অ্যালিল। আর হেটারো বলতে কি যখন ক্যাপিটাল টি ছোটো হাতে টি, এটা হচ্ছে হেটারো অ্যালিল, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ক্যাপিটাল টি আসবে আর এখান থেকে একটা ছোটো হাতের টি আসবে। তাহলে এই দুটোকে যখন ক্রস করাবে তখন কী হবে, ক্যাপিটাল টি ছোটো হাতের টি মানে স্মল টি। কিন্তু এবার হচ্ছে কোনটা, এটা তো লম্বা বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি তো লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে আর ছোটো হাতের টি তো হচ্ছে স্মল বৈশিষ্ট্য মানে বেটে বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তাহলে মটর গাছটা কী হবে, লম্বা হবে না খাটো হবে? এক্ষেত্রে কিন্তু মটর গাছটা লম্বা হবে। লম্বা হওয়ার কারণ কি, এই যে ছোটো হাতের টি যেটা আছে এটাকে প্রচ্ছন্ন মানে এটাকে এর বৈশিষ্ট্য প্রকাশ পায় না, সাধারণত প্রকট বৈশিষ্ট্য মানে এই যে ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তার জন্য F1 প্রজন্মে যে সমস্ত গাছগুলো জন্মাবে সেগুলো কি সব কটি লম্বা হবে। তার অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের অঙ্গজ জননের একটি সুবিধা। আচ্ছা, অঙ্গজ জনন কিন্তু এক প্রকারের অযৌন জনন, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। যদি বলে নিচের অঙ্গজ জনন এক প্রকারের কি যৌন জনন না অযৌন জনন, কিন্তু অঙ্গজনন কিন্তু এক প্রকারের অযৌন জনন। আচ্ছা চলো দেখা যাক। বলছে অঙ্গজননের সুবিধা। আচ্ছা প্রথমে দেখো অপশানে এলিমেন্ট করার আমরা চেষ্টা করছি। অপশান সি এর দিকে দেখাও। বলছে এরা তাদের মাতৃ উদ্ভিদ থেকে সম্পূর্ণ ভিন্ন হয় না। অঙ্গজনন হলে এরা মাতৃ উদ্ভিদের সদৃশ হয়, তাহলে এই অপশানটাকে ফার্স্টেই বাদ দিয়ে দাও। তারপরে কি বলছে, এর ডির দিকে দেখাও। এরা বীজ থেকে উৎপন্ন উদ্ভিদের চেয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য প্রদর্শন করে না, নতুন বৈশিষ্ট্য প্রদর্শন করে না, মাতৃ বৈশিষ্ট্যই প্রকাশ করে, তার জন্য ডিও কাটা। এবার 2 নম্বর দেখো, এ আর বি এর ভিতরে একটা হবে। বলছে এরা বীজ থেকে উৎপন্ন উদ্ভিদের চেয়ে দেরিতে ফুল ও ফল দেয়, আর বি বলছে এরা বীজ থেকে উৎপন্ন উদ্ভিদের চেয়ে ফুল ও ফল আগে দেয় মানে আগে দিতে পারে। তাহলে অপশান বি হবে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। এটাই মাথায় রাখবে যে এইগুলো তুমি যদি অঙ্গজনন করো আর একটা বীজ থেকে তুমি যদি উদ্ভিদ সৃষ্টি করতে যাও, দুটোর ক্ষেত্রে অঙ্গজনন থেকে মানে কলম থেকে যে গাছ সৃষ্টি হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ও ফল দিতে পারে। এরপর কি বলছে, কোষের আত্মঘাতী থলি কোনটি। এর আগেও আমি এটা মানে সুসাইড ব্যাগ এর আগেও আমি আলোচনা করেছি। এটা কি হবে বলো তো, অপশন বি লাইসোজোম হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো বলছে রাইবোজোম কিন্তু একটা খুব ভালো নামে ডাকা হয়, কারণ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, তার জন্য একে কী বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি হিসেবে ডাকা হয়। আর মাইটোকন্ড্রিয়ার কাজ সবাই জানে, মাইটোকন্ড্রিয়া কী করে, আমাদের কোষের শক্তি উৎপন্ন করায়, তার জন্য কি কোষের শক্তি কেন্দ্র বা কোষের শক্তিঘর বা কোষের পাওয়ার হাউস সব কিন্তু মাইটোকন্ড্রিয়াকেই বলা হয়। আর গোলগি বডি, ঠিক আছে, গোলগি বডি কিন্তু একটা সুন্দর কাজ করে, সেটা হচ্ছে কোষের বিভিন্ন পদার্থ পরিবহন করতে বা প্যাকেজিং করতে বা নিঃসরণ করতে সাহায্য করে, ঠিক আছে। আর পরিবহনের ক্ষেত্রে সবসময় আমাদের কে ভূমিকা করে, পরিবহনের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ, তার জন্য কোষের ট্রাফিক পুলিশ কিন্তু গোলগি বডি বা গোলগি বডিকেই বলা হয়, ঠিক আছে। আচ্ছা কি বলছে, একটি বৈদ্যুতিক বর্তনীতে প্লাগ কির, ঠিক আছে, প্লাগ কির কাজ কি। দেখো এটা হচ্ছে প্লাগ কি। এই যে এই প্লাগ কি কী করে বলো তো, সবসময় বর্তনীর মধ্যে সংযোগ ও বিচ্ছিন্ন করতে সাহায্য করে। অপশন সি হবে রাইট অ্যান্সার। মানে এটা যদি তুলে দাও তাহলে কারেন্ট বন্ধ হয়ে যাবে, মানে কারেন্টের মানে ফ্লোটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা ভালো প্রশ্ন। দেখো বলছে একজন ব্যক্তি একটি বিশাল স্থির বস্তুকে, ধরা যাক মানে পার্ক করা একটি স্থির ট্রাককে এফ বল দিয়ে ধাক্কা দিচ্ছে, বস্তুটিও -F বল দিয়ে পাল্টা ধাক্কা দেয়। তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বস্তুটি কেন ত্বরণ লাভ করবে না। অপশানে কী বলছে, বস্তুটির উপর মোট বল 0 কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বল একে অপরকে প্রশমিত করে, না এটা হবে না। 2 নম্বর কী বলছে, এফ বলের মান বস্তুটির অন্তর্নিহিত স্থিতিশক্তি অতিক্রম করার জন্য অপ্রভাবিত, এটা তো আদৌ হবে না। অপশান সি বলছে বলগুলো তাৎক্ষণিকভাবে কাজ করে ফলে ভরবেগের পরিবর্তন হয় না, এটাও হবে না। তাহলে অপশান ডি দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া
বল দুটি ভিন্ন বস্তুর, হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় কিন্তু ভিন্ন বস্তুর ওপর কাজ করে। আর কিন্তু স্থির ঘর্ষণ বল প্রয়োগ করা বলকে প্রশমিত করে, এটাই হবে মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। আর এর কারণটা এখানে ব্যাখ্যা করা আছে, তুমি ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। বলছে একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ সম্পর্কে নিম্নলিখিত মানে বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়। মাথায় রাখবে যে কোনটি সত্য নয় বলেছে, এখন কিন্তু কোনটি মিথ্যা বলে না, বলে সত্য নয়, টুক করে একটা নট মেরে রাখে বা সত্য নয় বলে রাখে, এটার থেকে খুব সাবধান। আচ্ছা চলো দেখা, এইটি একটি কাল্পনিক সরলরেখা, অবশ্যই এটা কাল্পনিক সরলরেখা, এই পর্যন্ত সত্য, যা একটি গোলীয় দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্রের মানে মধ্যে দিয়ে যায়, অবশ্যই সত্য, তাহলে অপশন এ কিন্তু রাইট। ঠিক আছে, এবার অপশন 2 বলছে প্রধান অক্ষ দর্পণে মেরুর অভিলম্ব, এটাও সত্য। ঠিক আছে, অপশন 3 বলছে কি 3 নম্বর বলছে প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি দর্পণ থেকে প্রতিফলনের পর দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না, এটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, আর 4 নম্বর কী বলছে একটি গোলীয় দর্পণের ফোকাস তার প্রধান অক্ষের ওপর অবস্থিত, নয় প্রধান অক্ষের ওপরে অবস্থিত, তাহলে 9টা হবে না, তাহলে এটাও কি, এটাও রং, মানে এটাও ভুল, এটাও ভুল, তাহলে কি অপশন মানে যেহেতু সত্য নয় বলেছে, তাহলে 3 আর 4 অ্যান্সার হবে, তাহলে 3 আর 4 কোথায় আছে, অপশন সিতে দেখো, সি হবে রাইট অ্যান্সার। বলছে যেমন ওজনের একক নিউটন, মানে ওজনের একক যদি নিউটন হয় তেমনি চাপের একক কি, চাপের একক কি পাস্কাল হয়, সবাই জানে, অপশন ডি। আচ্ছা কেজি পার মিটার কিউ, এটা কার একক বলে, কেজি পার মিটার কিউ হচ্ছে ঘনত্বের একক। ঠিক আছে, আর যদি বলি কেজি, কেজি হচ্ছে ভরের একক। আচ্ছা কেলভিন কিসের একক, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। চলো বলছে নিচের কোন ধাতব অক্সাইডটি শুধু তাপ প্রয়োগে ধাতুতে পরিণত হয়। আচ্ছা এটার উত্তর হবে কি অপশন সি মার্কিউরিক অক্সাইড। এবার তোমরা একটা জিনিস দেখবে যে এই যে এই শ্রেণীটা মানে ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণীর যে সমস্ত মৌলগুলো লাস্টের দিকে থাকে না, তাদেরকে শুধুমাত্র তাপ প্রয়োগ করলেই, মানে যদি তুমি শুধু তাপ প্রয়োগ করো তাহলেই কিন্তু হচ্ছে এরা মানে বিশুদ্ধ ধাতুতে পরিণত হয়ে যাবে। তাই যে মার্কিউরি মানে রূপো, প্ল্যাটিনাম, গোল্ড এইগুলোর অক্সাইড মানে তাপ প্রয়োগ করলে ধাতুতে পরিণত হয়ে যায়। এই যে এখানে লেখা আছে, যেমন এক্ষেত্রে যেমন মার্কিউরি অক্সাইডকে তুমি যদি হচ্ছে তাপ প্রয়োগ করো মানে মার্কিউরি আর অক্সিজেন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বলছে কীভাবে রোগীর হৃদস্পন্দনের শব্দ টেথোস্কোপের মাধ্যমে ডাক্তারের কানে পৌঁছায়। ঠিক আছে, এটা উত্তর কী হবে, টেথোস্কোপের একটা বাস্তব উদাহরণ, মানে টেথোস্কোপ শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ হিসেবে টেথোস্কোপের ব্যবহার করা হয়। তাহলে শব্দের প্রতিফলন কোথায় আছে দেখো, অপশন ডিতে আছে। তাহলে শব্দের একাধিক প্রতিফলন, এটা কিন্তু স্টার মানে প্রশ্ন, মানে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শব্দের একাধিক প্রতিফলনের মাধ্যমে কিন্তু টেথোস্কোপের শব্দ আমাদের হৃদস্পন্দনে পৌঁছায়। আচ্ছা চলো, এখানে 4টে মৌমাছি বলা আছে, ইন্ডিয়ান বি, রক বি, লিটল বি আর ইটালিয়ান বি। ঠিক আছে, এই 4টে মৌমাছির, আর এখানে হচ্ছে 4টে সায়েন্টিফিক নাম আছে, এই 4টে সায়েন্টিফিক নামের সাথে ম্যাচ করাতে হবে। প্রথম আছে ইন্ডিয়ান বি, ভারতীয় বি, ভারতীয় বি এর কী হবে বলো তো, এপিস সেরিনা ইন্ডিকা, তাহলে অপশন বি হবে ওটা, মানে ওটা যাবে। ঠিক আছে, এরপর রক বি কি আছে বলো তো, এপিস ডরসাটা, মানে ওটা 3 নম্বরে যাবে। এরপর আছে লিটিল বিটা কী হবে বলো তো, এপিস ফ্লোরিয়া। ঠিক আছে, আর ইটালিয়ান বি এপিস ম্যালিফেরা, তাহলে 1 যাচ্ছে, মানে এটা দেখো প্রথমটা হচ্ছে 1 যাচ্ছে 2 নম্বরে, মানে এটা যদি দেয় 1 2 3 4, আর এটা এ বি সি ডি, তাহলে দেখো 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে সিতে, 3 যাচ্ছে ডিতে, আর 4 যাচ্ছে এতে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা বল দ্বারা কাজ কখন ধনাত্মক হয়, চলো দেখো আমরা জানি কি ডাব্লু ইকুয়াল টু মানে কৃতকার্য ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলছি বলের সরণ যদি 0 হয়, তাহলে এখানে এসের ভ্যালু যদি তুমি 0 বসিয়ে দাও, তাহলে 0-র সাথে তুমি যাই গুণ করবে কী হবে, 0 হয়ে যাবে, তাহলে ডাব্লুর ভ্যালু তো 0 হয়ে যাবে, তাহলে ধনাত্মক কার্য তো হবে না, তাহলে অপশান ডি কিন্তু বাদ। আচ্ছা যদি বলটি বস্তুর, তুমি বল একদিকে প্রয়োগ করছে আর হচ্ছে বস্তুর গতিটা আর এক দিকে, তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো, নেগেটিভ কার্য হয়ে যাবে, তাহলে ঋণাত্মক কার্য হয়ে যাবে, তাহলে এটাও তো সিটাও কিন্তু হবে না। এবার বি নম্বর দেখো, বল ও সরণের মধ্যবর্তী করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কী হবে বলো তো, এফ এস, ঠিক আছে, কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো, 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার মানে
যে কৃতকার্যটা সেটাও কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু তুমি মান পাবে না। তাহলে বলের একটি উপাংশ যখন স্মরণের দিকে থাকবে তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলছে লবণাক্ত জল থেকে সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত করতে কোন প্রক্রিয়াটা ব্যবহার করা হয়? এটার উত্তর হবে কি অপশন এ লবণাক্ত জলের তড়িৎ বিশ্লেষণ বা ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। আচ্ছা, এখানে যেই প্রক্রিয়াগুলো আরও আছে যেমন সলভে প্রক্রিয়া কিন্তু সোডিয়াম কার্বনেট তৈরির জন্য ব্যবহার করা হয়। আর হেবার প্রস্তুতি হচ্ছে হেবার পদ্ধতি অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতি হচ্ছে হেবার পদ্ধতি। বলছে নিচের কোন ধাতু জলের সাথে সবচেয়ে বেশি তীব্রভাবে বিক্রিয়া করে? আমি তোমাদের বারবার বলেছি যে তড়িৎ মানে ধাতুর সক্রিয়তা শ্রেণীটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে, কারণ ওখান থেকে প্রতিটা একটা করে প্রশ্ন দেয় যে বলছে কোন ধাতু জলের সাথে সবচেয়ে মানে ভালো বিক্রিয়া করবে, যেগুলো ধাতু শ্রেণীর মানে সক্রিয়তা শ্রেণীর একদম ওপরে থাকবে। যেমন এর ভেতরে একমাত্র কি অপশন ডি মানে সোডিয়াম ওপরে আছে এই বাকি ধাতুগুলোর সাথে তুলনায়, তার জন্য সোডিয়াম জলের সাথে খুব তীব্রভাবে মানে বিক্রিয়া করে, তার জন্য সোডিয়ামকে কখনোই জলের ভেতর রাখা হয় না, কেরোসিনের ভেতর রাখা হয়। বলছে কোনো বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী মানে এখানে প্রাথমিক যদি এ পয়েন্ট হয়, বি পয়েন্ট যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, মানে তুমি যেভাবে যাও না কেন এ পয়েন্ট আর বি পয়েন্ট আসলে এই দুটোর ভেতরে যে ন্যূনতম ডিস্টেন্স সেই ডিস্টেন্সকে সবসময় সরণ মানে অপশন বি হিসেবে রেট করা হয়, সরণ। ঠিক আছে, এবার বলছে কোলয়েড কণাগুলি আলাদা করা যায় কীভাবে? অপশন বি সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে। মানে কি ধরো তুমি দ্রবণটা নেবে, কলিয়েডো দ্রবণ নেবে এবং সেটাকে খুব জোরে ঘোরানো হয়, যার ফলে কী হয় বলো তো কলিয়েডো কণাগুলোর যে ওজন মানে দ্রাবক কণাগুলো আছে, দ্রব কণাগুলো, ঠিক আছে, সেইগুলো কিন্তু মানে থিতিয়ে নিচে পড়ে যায়। আর এই পদ্ধতিতে কিন্তু দুধ থেকে মাখন তৈরি হয়। তাহলে তোমার কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে যে দুধ থেকে মাখন কোন পদ্ধতিতে আলাদা মানে তৈরি হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। এখানে সব ব্যাখ্যা করা আছে, তুমি দেখে নিতে পারবে। এবারে এটা আগের দিনে প্রশ্ন বলেছি, একটি আয়তাকার কাচের পাতের দুটি সমান্তরাল বিপরীত তলের মধ্যে দিয়ে আলো যাওয়ার পর আপাতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে সম্পর্ক কী হয়? এখানে হয় নির্গত রশ্মিটি আপাতিত রশ্মির দিকে সমান্তরাল কিন্তু সামান্য পাশে সরে যায়। অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো তোমার ছবিটা দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে এই রশ্মিটা আপাতিত হলে এই যে কাচের স্ল্যাব, এই কাচের স্ল্যাবের ওপর আপাতিত হওয়ার পরে দেখো তুমি এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। তাহলে দেখো কিন্তু যদি আমি এই কাচের স্ল্যাবটা না থাকতো তাহলে নিশ্চয়ই আলোটা এই দিক দিয়ে যেত। তাহলে এই দুটো রশ্মি কি অবশ্যই সমান্তরাল আর পাশাপাশি একটু সামান্য সরে যায়। ঠিক আছে, তাহলে সেই কারণেই এইদিকে অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলছে কাণ্ড ও মূলের অগ্রভাগে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধির জন্য নিচের কোন ভাজক কলাটি দায়ী? সবসময় কি অপশন এ অগ্রস্থ ভাজক কলা এটা দায়ী। বলছে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পৃথিবী পৃষ্ঠকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? এটা সবাই ছোটোবেলার থেকে জানে যে ওজোন স্তর, বায়ুমণ্ডলের ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়, তার জন্য কি বায়ুমণ্ডলের হচ্ছে আমরা মানে রক্ষা পাই আর কি। আচ্ছা, আণবিক ভর কীভাবে গণনা করে? আণবিক ভর হচ্ছে অপশন বি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভর যোগ করে। ধরো আমি যদি জল মানে H2O জলের যদি আণবিক ভর বের করতে চাই, তাহলে এখানে দেখো জলের অণুতে কি দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেন মানে কি 2 গুণ, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 হয় আর অক্সিজেনের কত হয় 16 হয়। তাহলে অক্সিজেন কটা আছে একটা, 1 গুণ 16, তাহলে কি তাহলে হচ্ছে 2 যোগ 16 তাহলে কি 18। ঠিক আছে, এটা হবে 18 আণবিক ভর। তার মানে কি তুমি হচ্ছে অণুতে যতগুলো পরমাণু থাকবে সমস্ত পরমাণুর পারমাণবিক ভর যোগ করে আণবিক ভর গণনা করা হয়। বলছে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কীভাবে নির্ণয় হয়? বিভব পার্থক্য হচ্ছে কি ওয়ার্ক বাই চার্জ। ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে কোষের আকার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, কোষের আকার অপশান সি তার কাজের ওপর নির্ভর করে। যেমন ধরো এটা নিউরন সাধারণত বড় কোষ হয়। ঠিক আছে, নিউরনের কোষের আকার বা স্নায়ুকোষের আকার একটু বড় হয়। কারণ কি? কারণ স্নায়ুকোষ অনেক লম্বা হয়, কারণ তাকে শরীরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংকেত পৌঁছে দিতে হবে। আবার দেখো এই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কোষগুলি বা আরবিসির কোষগুলি ছোট চাকতির মতো হয়, যাতে তারা সূক্ষ্ম রক্তনালীর মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে এবং অক্সিজেন বহন করতে পারে। তার মানে কি কোষের আকার নির্ভর করে তার কাজের প্রকৃতির উপরে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার।
বলছে একটি পাত্রে ভরা তরল একই উত্তরে ড্যাশ চাপ প্রয়োগ করে, মানে তরল পাত্রে সব দিকে সমানভাবে চাপ করে, আর এটা পাস্কালের নীতি অনুসারেই ফলো করে। বলছে লোহার ক্ষয় বা মরচে রোধ করতে নিচের কোন পদ্ধতিটি সাধারণত ব্যবহার করা হয়? লোহা, অপশান ডি হবে এখানে রাইট আনসার। লোহার ওপর রং বা তেলের প্রলেপ দেওয়া। আচ্ছা, লোহার ওপর আমরা কিসের প্রলেপ দিই কেউ বলতে পারবে? আমরা জিঙ্কের প্রলেপ দিই, আর এই পদ্ধতিকে বলে গ্যালভানাইজেশন। বলছে নিচের কোনটি গর্ভনিরোধ পদ্ধতি নয়? ভ্রূণ নষ্ট করা, না এটা গর্ভনিরোধ পদ্ধতি নয়, কারণ হচ্ছে তাহলে অপশান এই রাইট আনসার। কারণ কোন পদ্ধতি নয় বলেছে? ভ্রূণ নষ্ট করা মানে কি? তার মানে কি অলরেডি কি মানে গর্ভ মানে হয়ে গেছে, ভ্রূণ এসে গেছে, প্রেগনেন্সি এসে গেছে, তারপর তুমি ভ্রূণ নষ্ট করছো, তাহলে এটা গর্ভনিরোধ পদ্ধতি নয়। গর্ভনিরোধ পদ্ধতি অপশান বি, সি, ডি, ঠিক আছে। যেমন হচ্ছে জরায়ুতে কপারটি প্রবেশ করলে কখনোই মানে প্রেগনেন্সি আসবে না, তাহলে এটা গর্ভনিরোধ পদ্ধতি। আবার কন্ডোম ব্যবহার করলে এটা হচ্ছে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছতে বাধা দেয়, এটা তাহলে গর্ভনিরোধ পদ্ধতি। আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ রোধ করার জন্য হরমোনের ভারসাম্য পরিবর্তন করে, এটা গর্ভনিরোধ পদ্ধতি। আর এটা সাহায্য করে হচ্ছে পিল, মানে ওষুধ, গর্ভনিরোধক বড়ি। এরপরে বলছে যখন কঠিন লেড নাইট্রেটকে উত্তপ্ত করা হয় তখন একটি হলুদ অবশিষ্ট থাকে এবং দুটি গ্যাস উৎপন্ন হয়। একটি গ্যাস লালচে বাদামি এবং অন্য গ্যাসটি দহনে সহায়তা করে। আর দহনে সহায়তা করে মানে তো অক্সিজেন, তুমি বুঝতেই পারছো। গ্যাস দুটি কী কী? তাহলে অক্সিজেন অপশান এ আর ডিতে আছে, তাহলে কি অপশান সি মানে বি আর সিতে বাদ, ঠিক আছে। এবার দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, নাইট্রিক অক্সাইড হবে, অপশান এ নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা এটা বিক্রিয়াটা তুমি দেখে রাখবে, এই বিক্রিয়াটাও মাথায় রাখবে, কিন্তু মাথায় রাখতেই হবে তোমাকে এই বিক্রিয়াটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি এই সেটটার ভিতরে 25টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা পরের দিন থেকে কমেন্ট করবে যে কে কটা প্রশ্ন অ্যান্সার দিতে পারলে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।